2024-এর নির্বাচনে আমি আসলে কোনো পার্টিসিপেশন দেখি নাই মানুষের মধ্যে কোনো, কারণ ইলেকশনটার রেজাল্টটা সবার জানা ছিল, মানে ইলেকশনটা ছিল হচ্ছে একটা আনুষ্ঠানিকতা। আমি আজকে একটা ছুটির দিন পাইলাম। এইবার কিন্তু আমি সকালবেলা 2 ঘন্টা 5% বা 6%-এর মতো ভোট পড়তে দিয়েছি তো সবাই, কিন্তু জিনিসটা হইলো যারা গেছে তারা প্রাণ নিয়ে গেছে। মানে আমি ভোটটা দিতাছি, আমি জামায়াতরে জিতামু, নাইলে আমি ধানরে জিতামু, মানে একটা পারপাস। তারেক সাহেব আজকে জামাতের আমির সাহেবের বাসায় গেছেন, তার কিন্তু আর দরকার ছিল না নাহিদ সাহেবের বাসায় যাওয়া। জোটের প্রধানের গেছে, কিন্তু তারেক সাহেব নাহিদ সাহেবের বাসায় যাওয়াটাকে এটা সিগনিফিকেন্টটা হচ্ছে সেটা নাহিদ সাহেবদেরও বলা এবং সারা বাংলাদেশের বিএনপির লোকজনদেরকে এটাও বলা যে তোমরা কিন্তু এটা করতে পারবে না, বিকজ আমি উনার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করি। আনিস আলমগীর, আমি এবং মাসুদ কামাল আমরা বন্ধু মানুষ, একসাথে খাই দাই, মাঝে মাঝে আড্ডা দেই। বন্ধুত্বের মধ্যে তো রাজনীতি থাকে না। তো খাওয়া দাওয়া পরে দই খেয়েছি, দই খেয়ে বসে আনিস আলমগীর কিছু খেলে একটা ছবি দেয়। এই যে নেহারির প্রশ্ন কেন উঠলো, উনি প্রত্যেকদিন এইটা একটু নিষ্ঠুর হয়েছে। আসেন আমি আসবো, ওই প্রসঙ্গে আসবো। এটা সামনে একজন নারীকে বসিয়ে দেওয়া হলো এআই দিয়ে, বসিয়ে বলল এই 4 জন মিলে এখানে দই খাচ্ছে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি স্টার নিউজের নতুন অনুষ্ঠান 26-এর সরকারের। নতুন অনুষ্ঠান বলতে 26-এর সরকার আমরা নাম দিয়েছি আসলে যেহেতু সরকার গঠন হয়ে যাচ্ছে এই নির্বাচনের পর, সেই সরকার কেমন হতে যাচ্ছে, কী ধরনের প্রস্তুতি এবং শেষ পর্যন্ত এই দেশের ভবিষ্যৎটা কেমন দেখাবে, কেমন হবে, যেসব আশঙ্কা ছিল সেখান থেকে শুরু করে সামনের দিনগুলি বাংলাদেশের মানুষের জন্য কী ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে সেই নিয়ে এই অনুষ্ঠান আমরা কথা বলে থাকি। আজকে আমাদের অতিথি আব্দুল নূর তুষার, রাজনৈতিক বিশ্লেষক। তার অবশ্য অন্য পরিচয় আছে, আপনারা তাকে সবাই চিনেন যে তিনি একজন উপস্থাপক, এবং আরও একজন তিনি সাংবাদিক এবং উপস্থাপক খালেদ মহিউদ্দিন, তিনিও কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। তুষার ভাই, এই নির্বাচনের পরে আর আপনার সাথে কথা হয় নাই আমাদের চ্যানেলে, বোধহয় আপনি এর পরে আর আসেন নাই, তার আগেই কথা হচ্ছিল, বিভিন্ন রকমের আমরা প্রেডিকশন দিচ্ছিলাম শেষ পর্যন্ত কি হতে পারে। এই নির্বাচন যে ফলাফলটা আসলো, আমাদের 2026-এর ভোট আয়োজনকে আপনি কতটা ত্রুটিমুক্ত বলবেন, নিরপেক্ষ বলবেন, স্বচ্ছ বলবেন, শান্তিপূর্ণ বলবেন, গ্রহণযোগ্য বলবেন? এবং ভোট পড়েছে প্রায় 60%, 2008-এ ছিল 87%, 2001-এ ছিল সেটা 76%। এই বছরের ভোটার সংখ্যা মানে টার্ন আউট কিছুটা কম, কিন্তু এটাকে কতটা আপনি গ্রহণযোগ্য বলতে চান? না, নির্বাচন তো গ্রহণযোগ্য, কেননা গ্রহণযোগ্যতার যে শর্তগুলি থাকে সবই যে 100 পাবে তা তো নয়, কিন্তু অ্যাভারেজে যদি একটা নির্বাচন শতকরা 80% নম্বর পেয়ে যায় তাহলে তো সেটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়। এই নির্বাচনে সন্ত্রাসের পরিমাণ অনেক কম ছিল। নির্বাচন পূর্ববর্তী সন্ত্রাসের যে চেহারা ছিল নির্বাচনের দিন এবং আগের দিন এবং তার পরের দিন একটা লম্বা সময় পর্যন্ত সেরকম কোনো সহিংসতা আমরা দেখি না। এর একটি কারণ হচ্ছে মানুষ চেয়েছে যে অন্তর্বর্তী সরকার চলে যাক এবং একটি গণতান্ত্রিক সরকার আসুক। সেই কারণে তারা আর যাই করুক, নির্বাচনের আগের কয়েকদিন এবং পরের 1-2 দিন তারা কোনো ধরনের মানে বাদানুবাদ, মারামারি এসব থেকে দূরে থেকেছে। আমার কাছে এটা মনে হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে 60% ভোট কাস্ট হয়েছে বলা হয়েছে, না আমার মনে হয় এটা কোনো জায়গাতে অনেক বেশি কাস্ট হওয়ার কারণে অ্যাভারেজে এটা এসেছে। কিন্তু আমি শহরে যে সেন্টারগুলি দেখেছি, ঢাকা শহরে, সেখানে কিন্তু এত ভোটিং আমি দেখি নাই। অন্তত আমি যতক্ষণ ছিলাম অন্তত 5টা কেন্দ্রে আমি গিয়েছি। আমার এলাকারই আমি 3টি কেন্দ্রে গিয়েছি এবং বাইরের 2টি কেন্দ্র আমি দেখেছি। তাতে আমার মনে হয়েছে যে এত বেশি কাস্টিং হচ্ছিল না ঢাকা শহরে। আর ঢাকার বাইরে হয়তো অনেক জায়গায় ভোটের কাস্টিং কিছুটা কম টেন্ডেন্সি আমরা দেখেছি, এবং সেখানে কোনো জায়গায় আপনি খেয়াল করলে দেখবেন যে 80,000, 90,000, যেমন নাহিদ ইসলামের যে আসনটা ঢাকা 11 সম্ভবত, এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেখবেন যে 91 এবং 93,000 ভোট পেয়েছে তারা। সেখানে কিন্তু ভোটার সংখ্যা 3 লাখের বেশি। সো 50%, হ্যাঁ, কোথাও আর একটু কম, কোথাও একটু বেশি, কিন্তু সব মিলিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে এই কথা বলা যাবে, শান্তিপূর্ণ বলা যাবে। এবং আপনি বলেছেন যে কতটা নিরপেক্ষ, পুরোটা নিরপেক্ষ ছিল না, কারণ সরকার গণভোটের পক্ষে ছিল। তো যেখানে সরকার একটা পক্ষে থাকে সেইখানে আসলে নিরপেক্ষ ভোট হয় না, কারণ এখানে তো কেউ একজন পক্ষপাত করছে এবং সেই পক্ষপাত আবার যে করছে সে ভোটের আয়োজক। তো আপনি যদি দেখেন যে খেলার রেফারি নিজেই একটা সাইড নিয়েছে, তাহলে ওইটা নিরপেক্ষ হয় নাই। ভোটিং যেভাবেই হোক, ভোট বুঝলাম ঠিক মতো গুনেছে, সব কিছু ঠিক হয়েছে, কিন্তু রেফারি নিজেই ধরেন গোলের সামনে দাঁড়িয়ে বলছে এইদিকে বল, তো তাহলে তো এটা নিরপেক্ষ হয় না। ফলে গণভোটটা নিরপেক্ষ ছিল না, কিন্তু সংসদ নির্বাচনটা পুরোপুরি নিরপেক্ষ ছিল। আচ্ছা,
এর সাথে যদি জুড়ে দিই যে কতটা অংশগ্রহণমূলক ছিল। অংশগ্রহণমূলক তো অবশ্যই পুরোপুরি ছিল না, কেননা দেশের একটি বৃহৎ দল স্থগিত অবস্থায় আছে, ফলে সেই দলের কোনো প্রতিনিধি নির্বাচনে অংশ নিতে পারেন নাই। ফলে যখন একটি বৃহৎ দলের মূল দলের কেউই একটি নির্বাচনে অংশ নেন না, তখন সমর্থকরা অন্য কাউকে ভোট দেন অথবা দেন না। সেই অর্থে এটা পুরোপুরি অংশগ্রহণমূলক ছিল না। কিন্তু ওই অংশগ্রহণের অংশটুকু বাদ দিলেও আমি মনে করি না যে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায়, কেননা প্রচুর পরিমাণে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। দু একজন তো নির্বাচিত হয়েছেন বেশ ভালোভাবেই, এবং দু একজন বলবো না, বেশ ভালোভাবেই নির্বাচিত হয়েছেন অনেকেই। আর নারী প্রার্থীও নির্বাচিত হয়েছেন বেশ উল্লেখযোগ্য সংখ্যক, কারণ দাঁড়িয়েছিলেন যারা, তার মধ্যে বিএনপির সমর্থিত নারী প্রার্থীদেরকে আমরা মনে করতে পারি যে তারা পাওয়ারফুল ছিলেন। সেখান থেকে প্রায় সকলেই জিতেছেন, এমনকি তাদের একজন বিদ্রোহী প্রার্থীও জিতে গেছেন। তো এটা আমার কাছে ভালোই মনে হয়েছে যে তাদের নারী প্রার্থী যত পরিমাণে অংশ নিয়েছেন সেই তুলনায় তাদের বিজয়ের পার্সেন্টেজ বেশি। আমার মনে হয় দলগুলি চিন্তা করতে পারেন ভবিষ্যতে আরও নারী প্রার্থী দেওয়ার ব্যাপারে। ভোটের আগে যে ধরনের প্রেডিকশন আসছিল, বিভিন্ন রকমের জরিপ চালিয়েছে। ও জরিপ আমি একদম বিশ্বাস করি না। আপনার এই অনুষ্ঠানে আমি একবার বলেছিলাম যে আমি জরিপ বিশ্বাস করি না। শান্তার একটা অনুষ্ঠানে আমি এসেছিলাম, সেইখানে আমি বলেছি আমি জরিপে আসলে খুব একটা বিশ্বাস করি না। জরিপ আসলে কিভাবে হয় আমি আপনাকে বলি। আমি একটা জরিপ দেখেছি, সেখানে বলেছে যে আমাদের সাথে বিএনপি ভোটের ডিফারেন্স 1%, কিন্তু আমি তো ভোটে সেটা আপনারা দেখেছেন যে হয় নাই। তারপরে আরেকটা জরিপ দেখেছিলাম, সেখানে বলা হয়েছিল যে একদম কাছাকাছি আসন পাবে দুটি দল, সেটাও কিন্তু হয় নাই। অতএব জরিপ আসলে এমনভাবে হয়, আপনি কোথায় করছেন, কেন করছেন, জরিপের টাকা কে দিয়েছে, উদ্দেশ্য কী, সব মিলিয়ে জরিপ অনেক সময় ম্যানিপুলেটেড হয়ে যায়। আর আমাদের দেশে মানুষের একটা প্রবণতা আছে, এটা হয়তো শুনতে একটু অদ্ভুত শোনাবে, কিন্তু আপনি দেখবেন যে অনেক সময় আমাদের বহু লোক আছেন যারা, আপনি যদি বলেন যে ভাই রফিক সাহেবের বাসাটা কোন দিকে, উল্টো দিক দেখিয়ে দেয়। ওরকম জরিপে উত্তর দেওয়ার সময় তারা উল্টো উত্তর দেয়। তারা ভাবে যে আমি বলবো কেন, আমি আরেকটা বলে দিই, বুঝছেন। ফলে শিওর হওয়া খুব কঠিন যে জরিপে যে উত্তর দিচ্ছে সে নিজে ঠিক মতো উত্তর দিচ্ছে কিনা। আচ্ছা, কিন্তু মিডিয়াতে আপনি জানেন যে আমরা ইলেকশনের আগে দিয়ে যখন এই ধরনের টক শো করছিলাম, আপনিও ছিলেন অনেকগুলোতে, সেখানে মিডিয়াও একরকমের ভারসাম্য বজায় রাখার জন্য কিনা আমরা জানি না, কিন্তু অনেক ক্ষেত্রে আলোচনা এরকম করে আসছে যে বিএনপি জামাত সমত সমান সমান হয়ে গেছে। না, এইটা কি আপনি খেয়াল করেন? না, এটা প্রচারণা ফলাফল, আর এটা হচ্ছে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার একটা চাপের কারণে। কারণ আপনি দেখবেন যে যারা বা যাদের সমর্থকরা সোশ্যাল মিডিয়া অনেক অ্যাক্টিভ, এবং সোশ্যাল মিডিয়াতে কিছু জরিপও হয়েছে, সেখানে দেখবেন যে ওরা প্রায় সমান সমান, কোথাও কোথাও জিতছিল। না, সমান সমান সোশ্যাল মিডিয়াতে গেলে বিএনপি যদি ভোট পায় 20%, সেখানে জামাত হচ্ছে 80%। হ্যাঁ, যাই পাক, কিন্তু এখানে দুইটা সমস্যা থাকে। একটা হচ্ছে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে কোনো ভোট ওপেন করেন, এলাকার ভোটাররা তো এখানে ভোট দেয় না, সোশ্যাল মিডিয়াতে যারা আছে সবাই ভোট দিতে থাকে। ফলে একটা জরিপ মনে করেন জিজ্ঞেস করেছে যে মাগুরা একে কে জিতবে, আবার ফরিদপুর একে কে জিতবে। একই ভোটার ফরিদপুর একেও গিয়ে ভোট দিচ্ছে, মাগুরাতেও গিয়ে ভোট দিচ্ছে, কারণ এই সোশ্যাল মিডিয়া তো তাকে বাধা দিতে পারছে না যে আপনি মাগুরার লোক না, মাগুরাতে ভোট দিয়েন না। ফলে ধরেন একটা গিভেন মোমেন্টে যখন জরিপটা চলছে বা একটা গিভেন পিরিয়ডে, তখন ধরেন ওই সময়ে একটা দলের প্রচুর সমর্থক সোশ্যাল মিডিয়াতে আছে, তারা ভোট দিয়ে ওইটাকে 80% করে দেয়। আরেকটা মজার ব্যাপার হচ্ছে ওইখানে কিন্তু টোটাল ভোট দেখা যায়। আপনি দেখবেন ভোট দিয়েছে 800 জন, তার মধ্যে অনেকে এগিয়ে গেছে। 800 জনের একটা ভোটে বা 1000 জনের ভোটে আসলে এটা হয় না। যদি এরকম হতো যে মাগুরার ভোটাররাই মাগুরা এক নিয়ে জরিপ করছেন, তাইলে এইগুলোকে বিশ্বাস করা যেত। আরও একটু কি এর সাথে যুক্ত করবেন কিনা, আমাদের দেশের বাইরে এনআরবি যারা বিদেশে, এনআরবিরা তো অনেক ওখানে অংশ নেন। হ্যাঁ, কিন্তু এইবার তাদের ভোট ছিল, এইবার তাদের ভোট ছিল, কিন্তু পোস্টালে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের সংখ্যা মাত্র 15 লাখ, ভোট এসছে সবশেষ সম্ভবত 8 লাখের মতো। কিন্তু এনআরবি তো আরও অনেক, 1.5 কোটি, প্রায় 1.40-42 লাখ। সবাই তো আর পরিশ্রম করে না ওইখানে, সবাই প্রাপ্তবয়স্কও না। তো এনআরবিদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক, পরিশ্রম করেন এবং যারা তাদের এলাকার নির্বাচনে অংশ নিতে চান, এরা মূলত ভোটটা পাঠিয়েছেন। ফলে 1.5 কোটি ভোট মানে থাকেও, যদি আসার সম্ভাবনা কিন্তু থাকে না। আচ্ছা, আর 1.5 কোটি পুরোপুরি সবাই আমার ধারণা ভোটারও না। আচ্ছা, শেষ পর্যন্ত নির্বাচনের যে রেজাল্ট আসলো, এতে আপনি কোনো ক্ষেত্রে কি হতাশ হয়েছেন? না, আমি কোনো হতাশ হই নাই, তবে আমি খুব নির্বাচন দেখে আশাবাদীও হই নাই। নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পারত যদি নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করতেন। তারা কিন্তু একেবারে দিনের শেষ পর্যন্ত এমন একটা ভাবের মধ্যে আছেন, মনে হচ্ছে বাংলাদেশটা তাদেরই চালানোর কথা ছিল, ওনারা অনুগ্রহ করে নির্বাচন করে চলে যাচ্ছেন। অনেকেই বলার চেষ্টা করেছেন কি আমরা তো নির্বাচন দিলাম, ওনারা নির্বাচন দিবে কেন, ওনারা বরং নির্বাচনে দেরি করেছে, নির্বাচন দেওয়ারই কথা ওনাদের, সেটা ওনারা দেরি করে দিয়েছে। কিন্তু আমাদের অনেক আলোচক তো এটা এই সংশয় প্রকাশ করেছেন প্রায় প্রতিনিয়ত,
যে তারা নির্বাচন দিতে পারবে না, দিলেও সঠিক সময় দিতে পারবে না। নির্বাচন দিতে পারবে না, না নির্বাচন হবে না অনেকে বলেছেন, আবার অনেকে বলেছেন নির্বাচন দিলেও নির্বাচনটা আয়োজন করা তাদের জন্য কঠিন হবে। জি, সেটা হয় নাই। এর একটি বড় কারণ হচ্ছে আপনি দেখবেন যে সরকারের পররাষ্ট্র দপ্তর বলেছিল নির্বাচনে গন্ডগোল হলে দায়ী থাকবে আওয়ামী লীগ, আগে থেকে বলেছিল। সবাই ভয় পাচ্ছিল যে আওয়ামী লীগ উৎপাত করবে বা আওয়ামী লীগ কোনো গন্ডগোল করবে, কিন্তু আওয়ামী লীগ কিছুই করে নাই আসলে, এবং কিছুই আসলে করে নাই। ফলে এইটা না করার কারণে দুটি ককটেল ফোটানোর খবর আমরা হ্যাঁ, দেখেছিলাম। মানে দুটি ককটেল। আপনার কি ধারণা এই দলটার মাত্র 2টা ককটেল ফোটানোর ক্ষমতা? এই দলটা চাইলে সারা বাংলাদেশে এই কাজটা করতে পারে, তারা করে নাই আসলে। 2টি ককটেল আমার ধারণা, আমি যদি প্রফেসর ইউনূসের ভাষায় যাই তাহলে আমি বলবো এটা হয়তো ভোটের প্রি ভোটিং সেলিব্রেশন। কারণ উনি বলেছিলেন যে ভাঙচুর হচ্ছে, ভ্যান্ডালিজম হচ্ছে, এটা নিয়ে তাকে বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। এবং সেইখানে সে গোপালগঞ্জে কিন্তু ভোটের পড়ার হার 45%। হ্যাঁ, গোপালগঞ্জে বেশ বাসি ভোট দিয়েছে, কাকে দিয়েছে, কেন দিয়েছে এটা তারা বলতে পারবে। তারা ভোটকে প্রত্যাখ্যান করে নাই। কারণ আপনাকে কিন্তু এটা বুঝতে হবে যে ওই জেলাটা তো একটা গণতান্ত্রিক জেলা। আচ্ছা। এবং তারা বহু বছর ধরে তারা ভোট দেয়, এবং তাদের কাছে ভোট দেওয়াটা অনেকটা তাদের মনে হয় আর কি, ওই অঞ্চলটা মনে করে যে তারা একটা এমন জেলা যেখান থেকে স্বাধীনতার নেতৃত্ব জন্ম নিয়েছে, ফলে তারা ভোটটা দিতে চায়। এটা কিন্তু তারা, এটা মানে এমন নয় যে তারা ভোট বিরোধী। এমন হতে পারে তারা সবাই আওয়ামী লীগকে ভোট দিতে চায়, এটা হতে পারে, কিন্তু এমন না যে তারা ভোট দিতে চায় না, তারা ভোটটা দিতে চায়, ফলে তারা ভোটটা দিয়েছে। বাংলাদেশের সব লোকই ভোট দিতে চায়। আচ্ছা, আমাদের সাথে বিশেষ সাংবাদিক খালেদ মহিউদ্দিন তিনি যুক্ত হয়েছেন। খালেদ ভাই, স্বাগত জানাচ্ছি। এবং এটা আমার জন্য একটা আনন্দের বিষয় এবং একটা স্মরণীয় বিষয়ও, বাংলাদেশের দুজন উপস্থাপক, এবং আমি নিজে নিজে একটু, আমার কাছে একটু ডাউন ফিল হচ্ছে। হ্যাঁ, আপনি খালেদ মহিউদ্দিনের ফ্যান, আমি আপনার ফ্যান, তার ফ্যান। আমরা একটা সময় স্বপ্ন দেখতাম, মানে যখন আমরা ছোট তখন থেকে আমরা আপনাদেরকে দেখি। খালেদ ভাইকে এখন আমরা আইকনিক একটা জায়গায় মনে করি যে আমরা ওইরকম হতে চাই। খালেদ ভাই, আপনি প্রত্যেকটা নির্বাচন, বিশেষ করে নির্বাচনের সময় আপনি দেশের বাইরে থাকলেও বাংলাদেশে অ্যাটলিস্ট আসার চেষ্টা করেন, একদম কাছ থেকে দেখার চেষ্টা করেন। ইনফ্যাক্ট আমরা এই যে লাস্ট 2024-এর যে বিতর্কিত নির্বাচন ছিল সেই সময়, এবং আপনি খুব বোল্ডলি এই নির্বাচন কাভার করেছেন বলতে বড় বড় মানুষের ইন্টারভিউ করেছেন, ইনক্লুডিং নির্বাচন কমিশন। তো তারপরে 26-এর নির্বাচন নিয়ে এক ধরনের মানে বিভিন্ন রকমের কথাবার্তা আসছিল সামনে। শেষ পর্যন্ত এই নির্বাচন আসলে আপনি যদি সাংবাদিক হিসেবে বলেন কেমন ছিল, আপনার ভিউটা যদি বলেন। আচ্ছা, প্রথমে একটু বলে নেই যে একটু দুঃখ প্রকাশ করি যে আমার মানে কোনো একটা জায়গায় আমি জীবনে লেট হব, এটা আমার জন্য একটা মানে এটা খুবই একটা গ্লানির বিষয়। কিন্তু এইটা আমি বুঝতেই পারি নাই যে এটা এরকম হতে পারে। যাই হোক, আর তুষার ভাই কিন্তু মজার ভাইও বুঝতে দেয় না যে আরেকজন নাই। কিন্তু হ্যাঁ, মজার ব্যাপার হইলো যে আমি তো খুবই, আমার খারাপ লাগতেছিল যে একটা লাইভ অনুষ্ঠান আমার আসার কথা, আসতেছি না, কিন্তু সবাই বলতেছিল যে না তুষার ভাই আছে তো, কেউ এটার কোনো একটা না, ফারাবি একা থাকলে তো হয়ই, কিন্তু সাথে তুষার ভাই আছে। তো আর আমি মানে প্রশ্নটা যদি আমি এরকমভাবে দেখি যে 2024-এর নির্বাচন আর 2026-এর নির্বাচনের মধ্যে আমি মৌলিক কি পার্থক্য দেখি, 2024-এর নির্বাচনে আমি আসলে কোনো পার্টিসিপেশন দেখি নাই মানুষের মধ্যে কোনো। কারণ ইলেকশনটার রেজাল্টটা সবার জানা ছিল, মানে ইলেকশনটা ছিল হচ্ছে একটা আনুষ্ঠানিকতা। আমি আজকে একটা ছুটির দিন পাইলাম, ওরকম একটা ব্যাপার। আওয়ামী লীগের লোকজন যারা একটু পরিচিত তারা ওইখানে এটিতে গেছে, ভোট কেন্দ্রতে গেছে, কিছু লোককে নিয়ে আসা হয়েছে যারা ভোট কেন্দ্রে অনেক সময় পয়সার বিনিময়ে আসে, ওরকম মানে ওরকমই মনে হয়েছে। আমি কিন্তু এইবার কিন্তু আমি সকালবেলা 2 ঘন্টা 5% বা 6%-এর মতো ভোট পড়তে দিয়েছি তো সবাই, কিন্তু জিনিসটা হইলো যারা গেছে তারা প্রাণ নিয়ে গেছে। মানে আমি ভোটটা দিতাছি, আমি জামায়াতরে জিতামু, নাইলে আমি ধানরে জিতামু, মানে একটা পারপাস, অথবা এটা না, মানে একটা উদ্দেশ্য আছে যে আমি এই ভোটটা দিব। সত্যি কথা বলতে হ্যাঁ না নিয়ে আমার নিজেও আমি ভুলে গেছি। আমি না 6টা কেন্দ্র ঘুরছি, কিন্তু কাউরে আমার এই কোশ্চেন করতেই পারে না যে ভাই আপনি কি হ্যাঁ দিছে না দিছে, মানে এটা আমার কোনো ইট ওয়াজ নট, মানে কেন জানি, মানে এটা আবার স্যার শুনলে রাগ করবে, কিন্তু ঘটনা হয়েছে যে এটা আমার কাছে কোনো রেলেভেন্স ছিল না। সত্যি কাউরে জিজ্ঞেস করি নাই যে ভাই আপনি কি হ্যাঁ নাতে ভোট দিচ্ছেন কেন, এটা কেমন জানি ভুলে গেছি। ভুলে যাওয়ার একটা কারণ আছে, হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য কিছু সংস্কারের
কথা বলে তো সরকার আসছিল। তো এই ব্যাপারে সরকার এটার প্রস্তাব করছে, সরকার এটাকে হা ভোট দিতে বলছে, জামায়াত এটাকে হা ভোট দিতে বলছে, এনসিপি হা ভোট দিতে বলছে, এবং সবশেষে এসে বিএনপিও হা ভোট দিতে বলছে পরিষ্কার। প্রথমে আগে বলছে না দেওয়ার তো কোনো সুযোগ নাই, এরপরে হা দিতে বলছে একদম পরিষ্কার করে। তো এই চারটা মানে সরকার, বিএনপি, জামায়াত, এনসিপি সবাই মিলে যদি হ্যাঁ ভোট দিতে বলে, তাহলে তো এটা নিয়ে আসলে ওই 2024 নির্বাচন কমিশন কিন্তু এক পর্যায়ে এসে বলছে যে সরকার এটা বলতে পারে না, সুতরাং সরকারি কোনো কর্মকর্তা তারা এটা প্রচারের জন্য ব্যবস্থা নিতে পারে না। হ্যাঁ, এবং নির্বাচন কমিশন থেকে কি পরিমাণ মানে এরা যে কি মানে এরা যে মানে আমার মাঝে মাঝে মনে হয় কি ফারাবি, আমরা একটা প্যারালাল ওয়ার্ল্ডে থাকি। মানে নারী ও শিশু মন্ত্রণালয় একজন চলচ্চিত্র পরিচালকের দিয়া গান বানায় ফেললো, হ্যাঁ ভোট দেন, হ্যাঁ ভোট দেন, হ্যাঁ ভোট দিলে কি হইব না হইব এগুলির কথা বলে টিলা। এর কয়দিন প্রত্যেকটা সরকারি কর্মকর্তার মানে প্রত্যেকটা তো আর কমু না আমি মানে মানে অধিকাংশগুলিরে ডাইকা বলা হইলো যে তোমরা মাঠে মাঠে গিয়া কেন হ্যাঁ ভোট দিতে হবে এগুলিকে বইলা বইলা আসো। আর হঠাৎ করে নির্বাচন কমিশন না না সরকার এগুলি করতে পারে না, সরকার এগুলি করবে না, মানে কি আমি বুঝি না। কিন্তু আমি এটা দেখছি যে হ্যাঁ ভোট দেওয়ার ব্যাপারে বিএনপি এট দ্য এন্ড অফ দ্য ডে যে যেটাই বলুক, সরকার বলছে, সরকার তো সংস্কারটা করছে, সরকারের তো বেবি এটা। তো সরকার বলছে, তারপরে জামাত বলছে, এনসিপি বলছে, এনসিপি ওই জুলাই সনদে স্বাক্ষর না করলেও হ্যাঁ ভোট দিতে বলছে। হ্যাঁ ভোট দিলে এই জুলাইয়ের কোনো আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যাবে না, এই ব্যাপারটা তারা পরিষ্কার করছে। বড় আমি যদি মানে জুলাইয়ের স্টেক হোল্ডার হিসেবে এনসিপির বড় দল হিসেবে এখানে রাখি, কিন্তু জামায়াত এবং বিএনপি কিন্তু স্পষ্ট, মানে বিএনপিও পরে স্পষ্ট তারা বলছে যে তারা এটার মধ্যে আছে, সুতরাং এটা হ্যাঁ ভোট দেন। তো সেই জন্য এটা নিয়ে আমার, এটার ফল নিয়ে আমার কোনো চিন্তা ছিল না এবং কারোর মধ্যে কোনো উত্তেজনা ছিল না, কারণ এটা একটা পাস। আচ্ছা, এটা একটা পাস আগে অটো পাস ছিল, অটো পাস কিটাও আপনার মতে অটো পাস ছিল। আপনি এটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেই স্ট্যাটাসে আপনি লিখেছেন যে গণভোটে হ্যাঁ এবং না মিলে মোট 3,25,00,000 ভোট পড়েছে। এবার আমি বলি ঘটনাটা, এটা হচ্ছে কি জানেন, এটা ছিল ওই প্রেস উইং এর জন্য একটা ট্র্যাপ, মানে এটা একটা বুবি ট্র্যাপ। কেন আমি আপনাকে বলি, এরা করে কি, এরা কিছু কিছু বিশেষ লোকের স্ট্যাটাসের দিকে তাকিয়ে থাকে। এইটা অন্য লোকেরা দিয়েছে, আমি এটা কপি করে এখানে পেস্ট করেছি, ফলে ওদের উচিত ছিল যারা প্রথমে এটা দিয়েছে। এটা তো একটা ভুল তথ্য না, ভুল তথ্য তাতে কি, আমার কিছু আসা যায় না। এই ভুল তথ্যের বিরুদ্ধে প্রেস উইং কথা বলে না, প্রেস উইং খুঁজে বাইর করে আব্দুল নূর তুষার কি বলেছে। প্রেস উইং এর সমস্যা এটা, আনিস আলমগীরকে খুঁজে, আব্দুল নূর তুষারকে খুঁজে। আমি আপনাকে একটা কথা বলি, এই প্রেস উইং যখন পিনাকি ভট্টাচার্য রইল বাকি 3 রইল বাকি 2 বলে স্ট্যাটাস দিচ্ছে, এই প্রেস উইং বলে নাই যে এটা যে বিদ্বেষ ছড়ানো, এটা যে কোনো ব্যক্তির অধিকারকে ক্ষুণ্ণ করা। তখন প্রেস উইং কোথায় ছিল, কোন জায়গায় ছিল প্রেস উইং? প্রেস উইং দেখে নাই যে বাংলাদেশের লোকজনের ঘর পোড়াইতে বলা হচ্ছে? আচ্ছা, সেটা প্রেস উইং, কিন্তু সাধারণ মানুষের কাছে আপনি কিন্তু আব্দুল নূর তুষার সাধারণ মানুষের কাছে আপনাকে অনেকে ফলো করে, পছন্দ করে, এবং আপনি একটা তথ্য দিলে সেটাকে মানুষ সঠিক হিসেবে ধরে নেয়, অথেন্টিক হিসেবে ধরে নেয়। হ্যাঁ, ফাইন। এবার আমি আপনাকে উত্তর দেই, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ে তো আমাকে লোকজন বেশি ভালোবাসে না, বাসে? বাসতে পারে, আপনি কিভাবে সেটা নিচ্ছেন? না আমি জানি না, ওনাকে তো ভোট দিয়ে মানুষ বসার নাই। না, ওনাকে তো প্রধান উপদেষ্টা বানায় না, কিন্তু ভোট দিয়ে তো মানুষ বসার নাই, কোনো ম্যান্ডেট দিয়ে তো বসার নাই। আমাকে ভোট দিয়েছে না, আপনাকে পছন্দ করে, আপনি ছোটবেলা থেকে আপনি পছন্দ করেন দেখি, এটাই হচ্ছে সমস্যা। প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন নাই মন খুলে সমালোচনা করবেন, তাহলে ওনাকে সমালোচনা করার জন্য লোকজন কারাগারে গিয়েছে কেন? সংবিধান নিয়ে গল্প করতে গিয়েছে কিছু লোক, তারা কারাগারে গিয়েছে কেন? ওটা একটা ফলস ইনফরমেশন ছিল, আপনারা মন খুলে সমালোচনা করবেন না। কিন্তু তুষার ভাই, আমি একটু ফারাবির অনুভূতি নিয়ে জিজ্ঞেস করি, মানে সাংবাদিক আনিস ভাই কি কারাগারে গেছে প্রধান উপদেষ্টার সমালোচনা করে? হ্যাঁ, উনি প্রধান উপদেষ্টা না, উনি নেহারি না পায়া খায়া তারপরে আসেন। এই যে আপনি মজা করছেন আমার মতে, এই দিস ইজ দ্য প্রবলেম উইথ ব্রাদার্স, ভাইরা না এরকম মজা করে আসেন। আমি আপনাকে জিনিসটা বলি, ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, বলা হয়েছিল ওনার সঙ্গে কথা বলা হবে, ওনাকে নিয়ে গিয়েছে ব্যায়ামাগার থেকে, নিয়ে গিয়ে তাকে বসিয়ে রেখে উনি যখন ওখানে বসা, তার অনেকক্ষণ পরে উত্তরা পশ্চিম থানায় তার নামে মামলা হচ্ছে। যে মামলা করেছে তার চেহারা আমরা এখনো পর্যন্ত দেখি নাই। ওখানে আরো 3 জন আসামি আছে, তাদের কাছে পুলিশ যায় নাই, শুধু ওনাকে নিয়েছে। খালেদ মহিউদ্দিন, আপনি কি তারপরে সেই মামলা ওনার জামিন হয়েছে, তাকে আরেকটা মামলা ধরিয়ে দেওয়া হয়েছে, এবং দুদকের যাতে জেল গেট থেকে মানে উনি ছাড়া না পান। হ্যাঁ, এখন আপনি আমাকে বলেন, মন খুলে সমালোচনা করতে বলার পরে মানুষ সংবিধান নিয়ে আলোচনা করতে গেল, মব সেখানে ঢুকে গেল, সেই মব যে ঢুকলো সেই মবের একজনকেও পুলিশ নিয়ে গেল না। মব সন্ত্রাসে আক্রান্ত হয়ে পুলিশকে ফোন করার পরে পুলিশ এসে যারা ফোন করেছিল তাদেরকে ধরে নিয়ে গেল, এবং নিয়ে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে মামলা হলো সন্ত্রাস বিরোধী আইনে, অথচ সন্ত্রাস করেছিল কিন্তু মব। না, কিন্তু
আমি আমি জানি না, আমি এটা নিয়ে ইয়ে করতে চাই না, কিন্তু উনার মধ্যে কি মানে উপহাস পরিহাস এগুলি ছিল না, মানে কেন আমি এখনো আসলে ধরতে পারি না, মানে এই জিনিসটা ওনার কি? মধ্যে যাই থাকুক, হ্যাঁ, এটারও ওনার জবাবদারি মধ্যে যাই থাকুক, এটা তো আসলে ওনার বিরুদ্ধে প্রথম যে মামলাটা করা হয়েছিল জি। সেই মামলাটা সম্পূর্ণ অবাস্তব। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, সেটা একটা শেখ হাসিনার সময়টাতে সরকার বিভিন্ন সংস্থা থেকে, যেভাবে আপনিও বাংলাদেশে ওই সময়ে অনেকটা সময় সাংবাদিকতার সাথে পুরোপুরি জড়িত ছিলেন, সরকারের পক্ষ থেকে, এজেন্সির পক্ষ থেকে বিভিন্ন রকমের চোথা সাপ্লাই দেওয়া হতো এবং এটা 2014 পর থেকে সম্ভবত বেড়েছিল। সেই জায়গা থেকে সাংবাদিকতা একটা সুনির্দিষ্ট ছকের মধ্যে বাধা ছিল বলে অনেকেই মনে করেন, এবং আপনিও কোনো কোনো জায়গায় বলেছেন এটা, যে হ্যাঁ, সাংবাদিকতার এক রকমের খারাপ দিক আপনি দেখেছেন। এবং এক পর্যায়ে আমি জানি না, হয়তো আপনি প্রেশার ফিল করে অথবা কোনো না কোনো কারণে আপনি দেশের বাইরে চলে গেলেন, সেটা অনেক বাংলাদেশের অনেক মানুষের মন খারাপ হয়েছিল, কিন্তু আপনি গেলেন। আপনার কি এখন মনে হয়েছে যে শেখ হাসিনা চলে যাওয়ার পর এই 18টা মাস ইউনূস সরকার যখন দায়িত্ব নেয়, তারপর থেকে তারা প্রেসের ফ্রিডমের ক্ষেত্রে বিশেষ করে খুব মানে কোনো নিয়ন্ত্রণ আরোপ করে নাই? আচ্ছা, আমি এটা দুই ভাগে দেখি। প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনার সময় নিয়ন্ত্রণটা অনেক ক্ষেত্রেই সাংবাদিকদের স্ব-আরোপিত ছিল। স্ব-আরোপিত বলতে যে উনি মনে করতেন যে আমার এটাই করা উচিত, আদারওয়াইজ দেশের মধ্যে এই হয়ে যাবে, দেশের মধ্যে সেই হয়ে যাবে। তারা শেখ হাসিনার এবং পারলে বিকল্প দেখান এক ধরনের কথাবার্তা বলে যে না, আমাদের তো আর বিকল্প না, আমরা আর কি করবো, এটার মধ্যে এরকমই হইতে হবে। এইটা করে তারা এক ধরনের সান্ত্বনা পাইতেন এবং এই সান্ত্বনার পুরস্কারও তারা পাইতেন নানা সময়। কখনো বিদেশ যাইতেন, কখনো হচ্ছে আরও অন্যান্য উপহার পাইতেন। ওইটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অনেকটাই স্ব-আরোপিত। আর কিছু কিছু জায়গায় আমার মনে হইতো যে কিছু হুমকি, কিছু ধামকি, কিছু জেল, কিছু জরিমানা, কিছু মৃত্যু, কিছু হত্যা, কিছু গুম আছে। আপনাদের মনে থাকবে মুশতাক ভাইয়ের কথা। তো মুশতাক ভাইয়ের কি আর মানে মানে এমন কি ভয়ঙ্কর কথা লিখছে যে তাকে আসলে 8 মাস 10 মাস কারাগারে থাকতে হবে। কুমিরের ফার্মটা দখল করা হয়েছিল, জোরপূর্বক এটা শেয়ার ট্রান্সফার করে কিনে নেওয়া হয়েছিল। হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু অভিযোগটা কি আমার কাছে, এবং সেটার পেছনে ছিল পিকে হালদার। হ্যাঁ, এবারে কি ভয়ঙ্কর। তো ওই মুশতাক কিন্তু ভাইকে এটা করা হয়েছে, কার্টুনিস্ট কিশোরকে এটা করা হয়েছে, কাজল, সাংবাদিক কাজল, উনাকে আমি হচ্ছে মানে কাজলকে কেন এটা করা হলো আমি কৌতূহল ভরেই প্রশ্ন করি। কারণ আমি ওই যে তুষার ভাই বললো না যেটা আমি ঠাট্টা করতেছি, ঠাট্টা আমি আসলে সারফেসে যা থাকে তাই আমি দেখা, মানে আমার কাছে বাংলাদেশে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কোনো দরকার আছে মনে না, কারণ পুলিশও প্রকাশ্যে ঘুষ খায়। আপনি কোনো কিছু ইনভেস্টিগেশন করার দরকার নাই, তো সবই তো প্রকাশ্যে আছে। আপনি ইনভেস্টিগেট করবেন তখনই যখন কেউ আপনার বিরুদ্ধে কোনো একটা উদ্দেশ্যমূলক কিছু করতে চায়, তাহলে ইনভেস্টিগেট করতে হয়। আমি দেখতাম যে এই যে আওয়ামী লীগ আমলে এটা খুব ডিফিকাল্ট ছিল, এই খুঁজতে দেখা গেল যে উনি কোনো এক এমপির সাথে, যিনি আওয়ামী লীগের এমপি খুব প্রভাবশালী, তার সাথে বেয়াদবি করছেন, কাজল সাইফুজ্জামান শিকরের সাথে বেয়াদবি করছেন। এইটাই হইলো আমি পাইলাম। আচ্ছা, আপনি বললেন স্ব-আরোপিত বিষয়টাকে এই পর্যায়ে গিয়েছিল। আপনি 2024-এর সময় যদি বাংলাদেশের গণমাধ্যম কিভাবে চলেছে, বিশেষ করে ওই আন্দোলনের ওই 1 মাস, আগস্ট মাসটা, জুলাই থেকে আগস্ট, ওই 1 মাসে 18 তারিখ, 19 তারিখ, 21-22 তারিখ যে সময় ছাত্রদের ওই একটা আনরেস্ট অবস্থা তৈরি হয় এবং প্রকাশ্যে পুলিশ গুলি করে মারে, তখন কি টেলিভিশনে এরকম দেখানো গেছে? দেখাই নাই কেন? সেটা কি স্ব-আরোপিত ছিল? জার্মানিতে ছিলাম, আমি তো টেলিভিশনেই দেখছি। আমি জুলাই আন্দোলনের যে অত্যাচার এরা যে করতেছে, এটা তো আমি টেলিভিশনে দেখছি। মানে মেইন স্ট্রিম মিডিয়ায়, যমুনা টেলিভিশনে দেখছি, লাইভ আমি সময় টেলিভিশনে দেখছি। হ্যাঁ, আরে ভাই, আবু সাইদের মৃত্যু তো আমি টেলিভিশনে দেখছি পুরা। না, কিন্তু যেটা আমি বলি, জুলাই আন্দোলনের ক্ষেত্রে গণমাধ্যমের যে ভূমিকা, গণমাধ্যমের এই সাহসী ভূমিকাকে অ্যাকনলেজ করতে হবে। জুলাইয়ের 15, স্পেশালি আবু সাইদের মৃত্যুর পর প্রতিদিন মৃত্যুর টালি দেওয়া, প্রতিটা খবরে এই রকমের মধ্যে, ইন্টারনেট বন্ধ হওয়ার আগ পর্যন্ত। আমি জার্মানি থেকে দেখছি, আমি অত কিছু আমি জানি না, মানে তুষার ভাই বা ফারাবি আপনি হয়তো ভালো বলতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে গণমাধ্যম এই কনস্টেন্টের মাধ্যমে মধ্যে অনেক গলা টিপা তার ধরার চেষ্টা করা হয়েছে, কিন্তু সে কিন্তু এটাতে বাইরে হয়ে আসছে।
অনেক ক্ষেত্রে এই যে সমন্বয়ক 6 জনকে ডিবি অফিসে পাওয়া যাওয়া, তাদের পিছনে লাগা থাকা, তারা তো খুব আরাম পায় না ওই না, সময়। তাদের পেছনে তো গণমাধ্যমের চাইতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা ছিল আপনি অনেক সোশ্যাল বেশি। মিডিয়ার কথাটা আপনি আলাদা রাখেন, সোশ্যাল মিডিয়াটার তো বেশি থাকতে কিছু লাগে না। আপনি এখানে দিয়ে রাস্তায় যাইতেছেন, আপনি একটা ক্যামেরা দিয়ে এটা খুললেন, ভাই আপনি তো আপনার বুম নিয়ে যাইতেছেন, আপনার একটা চেহারা নিয়ে যাইতেছেন, আপনি আপনার একটা তো বড় একটা ক্যামেরা নিয়ে যাইতেছেন, আপনি তো চাইলেই একটা জায়গার মধ্যে থেকে আপনি একটা ফুটেজ পাবেন না। কিন্তু গণমাধ্যম তো ঘোষণা দেবে, আপনি খেয়াল করতে হবে যে এই গণমাধ্যমগুলি প্রত্যেকটাই কিন্তু আওয়ামী লীগ সমর্থিত বড় বড় ব্যবসায়ীদের। সাংবাদিকদের ওইখানে বৈশা চাকরির ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে ওই সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমি এটা এখন দেখাই দিব, আমি এটা এখন জিজ্ঞেস করবো না, করছে না। আবার আমি তো টেলিভিশনের ফুটেজ দেখছি রে ভাই, যমুনার দেখছি, সময়ের দেখছি, 24-এর দেখছি, ইন্ডিপেন্ডেন্টের দেখছি তো। কিন্তু ওই যে দেখছেন সেটা ছিল হয়তো 5%। সেই সময় লাইভ করা যায় নাই। সেই সময় যারা সাংবাদিকতার সাথে ছিল, আমরা দুপুর 2টার বুলেটিন যখন চলছে তখন গোলাগুলি হচ্ছে, মানুষ মারা গেছে, খবর আসছে, সেগুলো আমরা দেখাইতে পারি নাই। কি করা যায় না, আপনি দেখাইবেন কেমন? আপনার কোনো কিছু দেখাইলে আপনি সারা জীবন তো আর দেখান নাই, এরকম একটা যুদ্ধ হইতেছে, এটা তো আপনি ইচ্ছা করলেই দেখাতে পারো না। কিন্তু যা কিছু করা হয়েছে সেইটাও অনেক করা হয়েছে, আমি সেটা বলবো যে এই রকম কনস্ট্যান্টের মধ্যে থেকে অনেক কিছু করছে। অবশ্যই লাইভ করা যায় নাই, অবশ্যই এটার মধ্যে হয়েছে। তবে আমি শহরেপিত বলবো কি জানেন, আপনি এমন একটা পেশায় আছেন যে পেশাটাতে আপনাকে লোকে ভালোবাসবে, তালমিস্ত্রি খাওয়াবে, ব্যাপারটা এরকম না। আপনার কোনো একটা জায়গাতে একটা ফোন দিল, আপনি 3বার হেসকি দিয়া 4বার ওই দিকে ভাইগা গেলেন, এটা তো হবে না রে ভাই, এটা তো হবে না। আমি একটা টেলিভিশনে হেড অফ নিউজ ছিলাম, এক্সিকিউটিভ এডিটর ছিলাম, আমার জীবনে কোনোদিন কেউ কোনো ফোন করে নাই জীবনে। আস্ক দেম। ফোন করে নাই? নো। আপনিও তো কোনো একজন আওয়ামী লীগের একজন বড় ব্যবসায়ীর সেই প্রতিষ্ঠানেই কাজ করেন। হ্যাঁ, কোনো সময় কোনো নো রিকোয়েস্ট? নো নো নেভার। এবং শোনেনও না? নো নেভার। আমারে তো বলছি, সালমান এফ রহমানের সাথে আমার ছিল যে উনি আমাকে কোনোদিন আনসলিসিটেড, জার্নালিজমের ক্ষেত্রে উনি আমাকে কোনো আনসলিসিটেড অ্যাডভাইস দিতে পারবে না। উনি যখন গাড়িতে পতাকা লাগাইছে আমি বুঝছি যে এইটা ওরা উনি রাখতে পারবে না, ওনার সাথে আমার একটা দ্য মোমেন্ট আই লেফট ইট। এটা কিন্তু সরকারের চাপ না ভাই, আপনার এই সরকার ফোন করে, সরকার তো চাইবই, আপনি সরকারের ফোন করে আপনি সরকার একটা কথা কবে, আপনি সারাক্ষণই সরকারের কথা শুনবেন? কোনো না কোনোটা তো আপনার নাও শুনতে হইব, তাই না? আপনি না শোনাটাও তো আপনি দেখাইবেন। আপনি সরকারের কথা শুনবেন, গ্রামীণ ফোনের কথা শুনবেন, রেড কাউর কথা শুনবেন, তো আপনি যাইবেন না কই? এইটারে আমি কইছি শহর তো ভাই সবটাই তো এটা করতে হবে। সরকারের অনেক কারণ আছে, কারণ মালিকরাও তো প্রচুর টাকা ইনভেস্ট করে। হ্যাঁ, প্রচুর টাকা এবং invest করে। তাকে ব্যাংক থেকে লোন নিতে হয় বা তার টাকা খরচ করতে হয়। এখন সরকার যদি এটা এসে হঠাৎ চাবি মেরে দেয়, যেটা আমাদের আইনের মধ্যে আছে, চাইলেই পারে। চাইলে চাবি মেরে দিতে পারে। বিটিআরসি চাইলে ফ্রিকোয়েন্সি বন্ধ করে দিতে পারে, আপনার ফ্রিকোয়েন্সি নিয়ে নিল, বাতিল করলো, অথবা তথ্য মন্ত্রণালয় আপনার লাইসেন্সটা বাতিল করতে পারে। হ্যাঁ, এটা আমাদের চোখের সামনে অনেক হ্যাঁ, ভিডিও চোখের সামনে হয়েছে। না, আমি একদম গিয়ে ঘিরে ধরে সিএসবি বন্ধ করা হয়েছে, সেটা তো কোনো গণতান্ত্রিক সরকার করে নাই, 111-এর সরকার করেছিল এটা বন্ধ। এবং তারপরে কিন্তু আমরা একসময় দেখেছি যমুনা টিভিও বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরে আবার সেটা খোলা হয়েছিল। তো এরকম আছে তো এই ইতিহাস। ফলে এই দিগন্ত টিভি এভাবে বন্ধ করা হয়েছিল, চ্যানেল 1 বন্ধ করা হয়েছিল। একবার আমরা দেখেছি কোর্টের রায় এসেছিল কিন্তু ইটিভি বন্ধ করা হয়েছিল। তো সরকার চাইলে তো বন্ধ করতে পারে, সেই জন্য মালিকরা ভাবে যে আমার এত টাকার ইনভেস্টমেন্ট, এটা হঠাৎ বন্ধ হয়ে গেলে কি হবে, তারাও আসলে ভয়ের মধ্যে থাকে। আচ্ছা তুষার ভাই, আমি মাঝখানে একটা কথাকে ফারাবিও ওইটা সাক্ষী। 2011-12-13-তে 13 থেকে 13-র পরে আইসা সেটা একটা ডিফারেন্ট জায়গাতে গেছে, তখন শুরু হলো লাইভ করা। প্রধানমন্ত্রীর প্রতিটা সফর, সেটা রংপুরে হোক, কাউনিয়াতে হোক, এই খেজুরদহতে হোক, যেইখানে হোক, ওইটা লাইভ করতে হবে। এই পাগলামি কে প্রথম কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এগুলি বলে নাই, পরে এগুলি দেখাইতে আমি কিন্তু প্রতিবাদ স্বরূপ বহু প্রধানমন্ত্রীর সফর আমি এরকম দেখাই। আচ্ছা, এই মুহূর্তে আমরা একটু যেতে চাই লাইভে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তার বাড়িতে গিয়েছেন, আমরা একটু দেখতে চাই লাইভে। আচ্ছা, উনি প্রবেশ করছেন, আমরা দেখতে পাচ্ছি। তার বাড়িতে কিনা বুঝতে পারছি না, বাড়ি হওয়ার উচিত। যে শীর্ষ যে দল, রাজনৈতিক দলগুলোর যে প্রধান, তাদের সঙ্গে সাক্ষাৎ করার যে অংশ হিসেবে কিছুক্ষণ আগে জামাত ইসলামের আমিরের সঙ্গে দেখা করেছেন। এই মুহূর্তে তিনি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তিনি প্রবেশ করলেন এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি তাকে বরণ করার জন্য কিন্তু নিচে অপেক্ষা করছিলেন। এর সঙ্গে তার সঙ্গে রয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং নাহিদ ইসলামের যে পরিবারের সদস্যরা, তারাও কিন্তু এখানে অপেক্ষা করছিলেন। আমরা দেখলাম তারেক রহমানকে কিন্তু বরণ করে নিলেন নাহিদ ইসলাম।
তারা তিনি এই মুহূর্তে প্রবেশ করলেন ভেতরে। আমরা দেখছি এখানে নাহিদ ইসলামের এই কাকরাইলের সার্কিট হাউসের রোডের যে বাড়িটির যারা বাসিন্দা রয়েছেন তারাও আসলে একবার এই বাংলাদেশের এই দুদিনের মধ্যে যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন সেই প্রধানমন্ত্রীকে এক পলক দেখার জন্য কিন্তু তারা ছুটে এসেছেন। আমরা দেখছিলাম এত সিকিউরিটি থাকার পরেও আসলে এটা সামনে রাখা যায়নি। মানুষের যে আবেগ, তাদের যে তারেক রহমানকে দেখার যে ইচ্ছে, সেই ইচ্ছেকে তারা আসলে দমিয়ে রাখতে পারেনি। আমরা দেখলাম যে এত সিকিউরিটি থাকার পরেও কিন্তু গণমাধ্যম কর্মী এমনকি এই বাড়ির যারা রয়েছেন তারা আসলে তাকে একবার দেখার জন্য ছুটে এসেছেন। এবং তারেক রহমান তিনি এই মুহূর্তে কিন্তু প্রবেশ করলেন তার বাড়িতে। আমি একটু দেখাতে চাই কাকরাইলে এই বাড়িটির 6 তলায় কিন্তু এনসিপি আহ্বায়ক এবং জুলাই অভ্যুত্থানে এক দফার ঘোষক নাহিদ ইসলাম তিনি থাকেন। এবং এই আজকে যে তারেক রহমানকে আশাকে ঘিরে আমরা দেখেছি অনেকক্ষণ আগে থেকে, প্রায় 2 ঘন্টা আগে থেকে এখানে যারা এই বাড়ির বাসিন্দা রয়েছেন তারা অপেক্ষা করছিলেন তাকে একবার দেখার জন্য, এবং অবশেষে তারা দেখলেন। আমি একটু কথা বলতে চাই যে তাদের কেমন লাগলো। ভাই একটু কথা বলতে চাই, তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে, তাকে দেখলেন? জীবনের প্রথম তারেক রহমানকে সামনাসামনি দেখার সৌভাগ্য হলো। এটা খুবই ইমোশনাল একটা ব্যাপার। আশা করি উনি প্রধানমন্ত্রী হলে উনি আমাদের দেশ ও জনগণের জন্য অনেক সুফল বয়ে আনবে। বিএনপির ইলেকশন ম্যানিফেস্টোতে যা ছিল তা বিএনপি এবং তারেক রহমান বাস্তবায়ন করার চেষ্টা করবেন। ওনাকে সামনাসামনি দেখে আমরা সবাই খুবই আবেগ আপ্লুত এবং দোয়া করি যাতে দেশের মানুষের সবার। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনি যে বাড়িটিতে থাকেন এখানে একজন দলের প্রধান এবং জুলাই অভ্যুত্থানের তিনি এক দফার ঘোষক তিনি থাকেন, এবং তার সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন যিনি পরশুদিন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এই যে একটা রাজনৈতিক একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটি কেমনভাবে দেখছেন? যখন থেকে নাহিদ ইসলাম আমাদের প্রতিবেশী হলেন তখন থেকে আমরা খুব খুশি হয়েছিলাম যে এত বড় নেতা ন্যাশনাল লেভেলের তার বাসার ভেতরেই সম্ভবত প্রবেশ করেছেন। তার সাথে বিএনপি একটু আগে জামায়াত আমিরের বাসায় যখন গিয়েছিলেন তখন সিনিয়র অন্যান্য নেতারাও ছিলেন সাথে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখা যাচ্ছে সাথে, নজরুল ইসলাম খান সম্ভবত, সার্জিস আলম আছেন এই বাসায়। এনসিপির অন্য সদস্য সচিব আক্তার হোসেন তিনি আছেন, সার্জিস আলম, নাহিদ ইসলাম। এটা বাংলাদেশের রাজনীতিতে এটা একটা আমার মনে হয় উজ্জ্বলতম উদাহরণ হয়ে থাকবে। বিজয়ী দল, বিরোধী দল হিসেবে যারা সংসদে আসছে তাদের বাসায় যাচ্ছেন এবং তাদেরকে এই ধরনের শুভেচ্ছা বিনিময় করছেন। এটা তৃণমূলেও এক ধরনের প্রভাব ফেলবে বলে অনেকেই মনে করেন। তুষার ভাই, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি বিষয়টাকে ভালোভাবে দেখি। এটা তারেক রহমানের উদারতা বা এক ধরনের বন্ধুত্বমূলক আচরণের হাত বাড়িয়ে দেওয়ার একটা প্রতিশ্রুতি। উনি যেটা বলেছিলেন যে উনি সবাইকে সাথে নিয়ে কাজ করতে চান। যেটা আমাকে দুঃখ দেয় যে এনসিপির এই পুরো ফ্রেমটার মধ্যে দেখেন কোনো নারী নাই। আচ্ছা, নারীবিহীন একটা রাষ্ট্র তৈরির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অব্যাহত আছে। না, এই যে ভিড় ভাট্টা অনেক বেশি, ভিড় ভাট্টা ইলেকশন করতে পারবে না নারী, এখানে দাঁড়াতে পারবে না নারী, আমি এটাতে মনে করি এনসিপির পক্ষ থেকে অন্তত একজন নারী নেত্রীর এখানে থাকা উচিত ছিল। এটা তো সার্জিসেরও বাসা না, আক্তারেরও বাসা না। আক্তার আর সার্জিস আসতে পারলে ওরা কেন আসতে পারবে না? এনসিপির অনেক নারী নেত্রী যারা জামায়াতের সাথে জোট বাঁধার কারণে তাদের হয়ে কিছু যাও একটু স্যারে বসছে, আমরা একটু বসার একটু প্রেস এরিয়াটা নিচ্ছি আমরা একটু। হ্যাঁ ভাই, একটু ধাক্কা দিয়েন না আমাকে প্লিজ, ধাক্কা দিয়েন না ভাইয়া, ধাক্কা দিয়েন না।
ভাইয়া প্লিজ ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ খালেদ ভাই কি মনে করেন, যেহেতু নির্বাচন পরবর্তীতে এক রকমের সহিংসতাও আমরা দেখলাম এবং সেখানে এই মেসেজটা নিশ্চয়ই তৃণমূলে হয়তো এই ধরনের গোলযোগ থেকে মানুষকে হয়তো একটু নিবৃত্ত করবে মানসিকভাবে? না, ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে যত বেশি আপনি যাদেরকে প্রতিপক্ষ মনে করেন তাদের কাছাকাছি আপনি যাবেন, তত আপনাদের মতেরও অমিল এবং আপনার যে শত্রু ভাব সেটা কমেও আসবে। এই দেখা সাক্ষাৎ হওয়াটা খুব জরুরি মানুষের মধ্যে। আমি মনে হয় যে এটা খুবই ভালো। এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে তো আসলে বিরল, খুব বিরল না। আমাদের দেশে এগুলি এরকমই ছিল। আমাদের দেশের সংস্কৃতি এরকমই ছিল। আমাদের প্রধান নেতারা একজন আরেকজনের বাসায় গেছেন, তাদের সন্তানদের বিয়েতে উপস্থিত ছিলেন। আমাদের যদি 1971 সালের পর থেকেও আপনি শুরু করেন, আপনি দেখবেন খুবই বিরোধী দলের একজন লোকের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, এরকম ঘটনা ঘটছে। এগুলি ছিল, রাজনীতিতে পারস্পরিক সৌহার্দ্যের সম্পর্কটা ছিল। কিন্তু যেটা আমি একটু আমার পুরনো কথা ফিরে আসি, 2011-12-13 কিন্তু আওয়ামী লীগ সরকার একরকম, 2014-তে সেই 154 আসনে বিনা বাধায় ভোটে জয়লাভ করার পরে আওয়ামী লীগ কিন্তু ডিফারেন্ট। সেই আওয়ামী লীগ কেমন ডিফারেন্ট? সেই আওয়ামী লীগ তখন যেহেতু সে জানে সে জনগণের ম্যান্ডেট আর তার নাই, তখন সে মিডিয়ার উপরে চড়াও হইতে শুরু করছে। এবং মিডিয়া তখন করছে কি, মিডিয়া তার মানে ও বলে একটা মানে ও যেটা বলে সেটা এমপ্লিফাই করে সে। যেমন হয়তো এখান থেকে কখনো বলছে যে বিটিভির খবরটা দুপুরে দেখাইতে হবে, বিটিভির খবর দুপুরে দেখানো ফরজে আইন করে ফেলছে। মানে এমনই আইন এটা। আমি একদিন হঠাৎ করে কৌতূহলী হয়ে, এটা একটা সাধারণত এরকম একটা সময় দেখানো হইতো যেটা টেলিভিশনে কোনো কাজের সময় না, তো বিটিভিটা একটু লাগাই দিয়া বাইরে গিয়া ফারাবি খুব সুন্দর করে বসে রয়েছে, প্রডিউসাররা সব আসছে, ক্যামেরাম্যানরা আসছে, যারা একসাথে কখনো বাড়িতে পারে না, তো বিটিভিটা লাগাইতে পারেছে। এটা একটা খুব উৎসবমুখর সময়। আমার একবার কৌতূহল হলো, আমি বললাম যে এটা কইছে কে, মানে এটা বিটিভিটা আমার দেখাইতে হইবে, এটা কোথায়? পরে খুঁজতে খুঁজতে দেখা গেল লাইসেন্সের কোথাও জানি কি আছে যে এটার মধ্যে থেকে এটা দেখাইতে হবে। মানলাম। তাইলে এই যে প্রধানমন্ত্রী যে কোনো সময় যে কোনো জায়গায় যাবে, আজকের এটা কিন্তু একটা ঘটনা। এই ঘটনার ক্ষেত্রে ধরেন নাহিদ, আপনি যেটা বলছেন সেটার সাথে আমি সম্পূর্ণ একমত। নাহিদ ইসলামদের মধ্যে অনেকে এখন এই রেজাল্টের পরে অনেক সহিংসতার ঘটনা ঘটছে। এখন তারেক সাহেব আজকে জামাতের আমির সাহেবের বাসায় গেছেন, তার কিন্তু আর দরকার ছিল না নাহিদ সাহেবের বাসায় যাওয়া, জোটের প্রধানের গেছে। কিন্তু তারেক সাহেব নাহিদ সাহেবের বাসায় যাওয়াটাকে এটা সিগনিফিকেন্টটা হচ্ছে সেটা নাহিদ সাহেবদেরও বলা এবং সারা বাংলাদেশের বিএনপির লোকজনদেরকে এটাও বলা যে তোমরা কিন্তু এটা করতে পারবে না, বিকজ আমি উনার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করি। ঠিক না? এটা একটা লাইভ হওয়ার যুক্তি আছে। কিন্তু আপনি প্রধানমন্ত্রী প্রতিদিন একই বক্তৃতা দিবে, এটা আপনি লাইভ করবেন কেন? এটা কি ঘটনা এটার মধ্যে? এই কি জানি বলে তারেক রহমান আসছেন বাংলাদেশে, এইটা ক্লিক করে আপনি তার কি ফ্লাইটের এটা জানি কি বলে তো সেটা, ওই যে মানে ট্র্যাকিং করা, ফ্লাইট ট্র্যাকিং আপনি দেখবেন, ওটা করবেন কেন? মানে এটা কোনো একটা জায়গাতে একটা লজিক তো থাকে। ঠিক সেই লাইনে আমার আরো কিছু প্রশ্ন আছে। আমরা একটু ছোট্ট বিরতিতে যেতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় আছে, ফিরছে একটু পর। আমাদের সাথে রয়েছেন খালেদ মহিউদ্দিন সাংবাদিক, আব্দুল নূর তুষার রাজনৈতিক বিশ্লেষক। আমরা যে আলোচনায় ছিলাম, খালেদ ভাই আপনি যে কথাটা দিয়ে শেষ করলেন, আমি ওই জায়গা থেকে একটু শুরু করি। যে গতকাল হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করার সময় আপনি অভয় চেয়েছেন। একজন সাংবাদিক হিসেবে অভয় চাওয়ার কি দরকার আছে? অথবা এটাকে আরেকটু বলি যে আপনার অভয় চাওয়াকে অনেকেই নতজানু ভঙ্গি হিসেবে বিবেচনা করেছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যখন এটা ছড়িয়েছে, তখন যে খালেদ মহিউদ্দিনকে চিনে সবাইকে প্রশ্নের মুখে জর্জরিত করা, প্রশ্ন বানে জর্জরিত করা, সে খালেদ মহিউদ্দিনের হাসি কিংবা তার বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে আবার সেই সময়টা ফিরে আসলো কিনা, যে শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে যেভাবে মানুষ মানে সাংবাদিকরা, যারা দলীয় সাংবাদিক যাদের কথা বললেন যে সেলফ সেন্সরশিপ যারা নিজেরা করতেন,
তা মানে সেই রকম একটা উপস্থিতি কি মানুষের সামনে আসলো কিনা? প্রথম কথা হলো যে আমি যে বলছি যে যদি অভয় দেন সেইটা বলে যদি আমি তার অভয়ের অপেক্ষা করতাম তাহলে মনে হতো যে আমি এটার মধ্যে থেকেছি। আমি যদি অভয় দেন এবং তারপরে লেজের প্রশ্নটা আমি একই সঙ্গে করছি, আই ডিডেন্ট ওয়েট ফর হিজ নট ইভেন, ওকে। ও অভয় দেন, যদি অভয় দেন হচ্ছে একটা পাকধারা। যারা এটা বলতেছেন, মানে এটা জনাব হাসনাত আব্দুল্লাহ, জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তারা ইনক্লুডেড, তাদেরকে যখন আমি ইন্টারভিউ করছি তাদেরকেও মনে হয় আমি অসংখ্যবার বলছি যদি অনুমতি দেন, যদি বেয়াদবি না নেন, এটা আমার একটা কথা বলার ধারা। এবং আমি এটা বাংলা প্লিজের এটা আমার স্পষ্ট করে আমার এগুলি মনে নাই, কিন্তু আমি একদম ড্যাম শিওর যে আমি হাসান আব্দুল্লাহরে বা জনাব হাসান আব্দুল্লাহরে বা জনাব আসিম মোহাম্মদ সজীব ভাইরে বলছি যদি বেয়াদবি না নেন, যদি অভয় দেন, অভয় দেনটা হয়তো বলি নাই, যদি অনুমতি দেন, যদি অনুগ্রহ করে বলেন আপনাকে আমি খুব পছন্দ করি সেই জন্য আপনি বলেন। এইটার একটা জার্নালিজমের টার্ম আছে, এই টার্মটার নাম হচ্ছে ইউফেমিজম। ওয়েন ইউ আস্ক এ ডিফিকাল্ট কোশ্চেন টু এনিওয়ান, আপনি এটাকে তাকে একটা এরকম একটা জায়গা দিবেন যে এটা তার সাথে আপনার ব্যক্তিগত ক্ষোভ বা কোনো কিছু না। উনি সেইখানে তারেক সাহেব কালকে প্রেস ব্রিফিং ডাকছে। আপনি দেখেন, আপনি জার্নালিজমের ছাত্র, প্রেস ব্রিফিং আর প্রেস কনফারেন্সের মধ্যে একটা তফাৎ আছে। প্রেস ব্রিফিং এর মধ্যে আপনার জার্নালিস্টের তখন রাইট নাই যে আপনি তার কোশ্চেন করতেন, তার কোশ্চেন নিতেই আপনি বাধ্য। আপনি প্রেস ব্রিফিং করবেন, কইরে এখান থেকে চলে যাবেন। আমি তো সেই জন্য আমি ধারণা করতেছিলাম যে উনি কি আমার প্রশ্ন নিবে না। আই ওয়াজ মানে ওরকম একটা জায়গায়, কারণ উনি এটা প্রেস কনফারেন্স বলে নাই, কিন্তু উনি বলছে এটা প্রেস ব্রিফিং। ঠিক আছে, আমি তার এখন কোশ্চেন করবো, আমাকে কোশ্চেন করতে হবে, আমি কি নিয়ে কোশ্চেন করবো, আমার তো একটা সুযোগ, ওয়ান চান্স। আমি তো তাকে টকশো করতেছি না, আমি ব্যাক অ্যান্ড ফুট করতে পারবো না। একটা চান্স, ওই একটা চান্সের ক্ষেত্রে আমাকে একটা জিনিস আমার এখন জানতে হবে যে ঠিক আছে আপনি বলছিলেন যে ইলেকশন সহজ হবে না, তা আপনার ইলেকশন কি সহজ হয়েছে? আর এটা লেজের প্রশ্ন হচ্ছে আপনি 200-র বেশি আসন পাইতে গিয়ে কি আপনার ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে? এইটা করার আগে আমি বলছি যদি অভয় দেন 200 আসন পাইতে গিয়ে এটা হয়েছে। তারপরে আমি হাসছি আমি এই কথা বলা, আমার এই কথা বললে আমার হাসি আসে, এখনো হাসি আসতেছে। তার চেয়ে বেশি হাসছি যে আমার এই কথাতে মির্জা ফখরুল ইসলামকে এক ধরনের রিয়েক্ট করছে, হাত তাত নাইরাটের সে জানি কি মানে একটা অবস্থা করছে, ওইটা দেখে আমার আরো বেশি হাসি পেয়েছে। আচ্ছা, তো এইটার নাম কি নতজানু হওয়া? আপনি যে কোশ্চেনটা করলেন, আপনি কোশ্চেনটা আবার পড়েন তো দেখি। এইটার মানে কি হচ্ছে যে তারে কোনো সোশ্যাল মিডিয়া থেকে ভাই, সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনি খুঁজলে দেখতেন আমি যে প্রশ্ন করছি সেই প্রশ্নের এটা যে যুক্তিবাদী প্রশ্ন, এটাও আপনি অনেকটা দেখতেন। আপনি যে সোশ্যাল মিডিয়া থেকে এটা পিক করছেন কারণ হচ্ছে যে আপনি বুঝছেন যে এইটা আমারে কইলে আমি এখন এটার মধ্যে আপনি এটার মধ্যে থেকে ওইটা আপনি পিক করছেন, এটা আপনার চয়েস, তাই না? আপনি যেটা চয়েস করলেন, আমার এই প্রশ্নটা যে অনেক ভালো প্রশ্ন হয়েছে এটাও তো অনেকে কইছে, তাই না? ওটা তো আপনি পিক করেন নাই, কারণ ওটা সোশ্যাল মিডিয়াতে আপনার লাগে না, কারণ ওটা আপনার মনের লাগে মিলে না। ইউ পিকড সামথিং অ্যাকচুয়ালি ইউ লাইকড, রাইট? ইজন্ট ইট? যে এইটা আপনার দোষ নাই, আমি আপনার দোষ দিতেছি না, আপনি ভালো কামই করছেন। এখন ঘটনা হইলো যে আপনি মানে দেখেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি মাইকের সামনে দাঁড়ায় বলতেছে, আমি নাকি বলতেছি কোট করতে, আসিফ মাহমুদ সজীব আপনি যদি শোনেন তাহলে শোনেন, আমি বলি আপনারে। আপনি যে আমারে বললেন যে একজন সাংবাদিক ক্ষমতায় আসার আগে ওনাকে বলেছেন যদি অভয় দেন তো বলি, অভয় না দিলে বলবো না। আপনি দেখান তো এটা আমি কোথায় বলছি? আমি এক লাইনে বলছি যদি অভয় দেন তাইলে আপনারা জানতে চাই যে 200 আসনের বেশি পাইতে গিয়া আপনার কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হইলো? আমি প্রতিটা শব্দ মাইপা বলি, কিন্তু ইট মে সাউন্ড এ বিট অ্যারোগেন্ট। আমি কিন্তু আমি বলি ফারাবি, আমি প্রতি শব্দ মাইপা বলি, কিন্তু আমি যে ওখানে গিয়া ওইটা বইলা যে হাসবো, হাসিটা বেশি হয়েছে কারণ মির্জা ফখরুল ইসলামকে হাত পা ছুটতে শুরু করছিল, সেই জন্য আমার হাসি আর একটু বেশি পাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আপনাকে যারা কাছ থেকে চিনে, আমার কাছে বাড়ি বাড়ি গিয়ে বলে আসবো না, আমি বলি আমার কথা শোনেন, আমি তার কাছ থেকে বলে আসবো না যে ওই যে আমার নাসিরউদ্দিন ওজ্জার মতো অবস্থা হবে, বুঝছেন তুষার ভাই? যে মানে চিঠি লিখতে হইলে যে ভাই আজকে তো পায়ে ব্যথা, ভাই চিঠিতে হাত দিয়ে লিখবেন, পায়ে ব্যথা তো কিছু ওই বাড়ি গিয়ে পড়ে আসতে হবে তো হাতের লেখা, কাছে কাছে গিয়ে তো বলে। আমি তো ভাই ব্রডকাস্টের মানুষ, আমার তো বাড়ি বাড়ি গিয়ে আমার বলে আসার কোনো সুযোগ নাই। মানুষ আমারে বলে যে এইসব কথা যে বলা হয়, তখন আমি এইটা সোশ্যাল মিডিয়াতে আমি রিয়েক্ট করি না। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তো আমি এইসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ব্যবহার করি না। না, রাইট, একদমই ঠিক। দেখা শুই না, যাই না বুঝা, ভাই ওইনের মধ্যে আরো 8টা প্রশ্ন করছে, সেই 8টা প্রশ্ন আপনি পিক করেন নাই কেন? আমার প্রশ্নটা যদি আপনি বাদ দেন, তারেক সাহেবের ওই ইয়াটার মধ্যে আর কে কি প্রশ্ন করছে? 20 জন সাংবাদিক ছিল, ইন্ডিয়াতে নিব কিনা, আমাদের অর্থনীতির মধ্যে এটা করলো কিনা, এই তো ঘুরাফিরা এই জিনিস আপনি কি করবেন, আইসিটিতে হাসিনারে ফেরত দিবেন কিনা, এই তো। তো আপনি ওগুলি নেন। আপনি বাংলাদেশের সাংবাদিকতা ধ্বংস হয়ে গেল, আবার নতজানুর দিন ফিরে আসলো ফারাবি, তাই না?
না। সাংবাদিক এই প্রশ্নের মাধ্যমে না। আমি শেখ হাসিনারে 2015 সালে প্রশ্ন করছি, শোনেন জিজ্ঞেস করছেন যখন এগুলি হজম করেন এখন। 2015 সালে আমি শেখ হাসিনারে প্রশ্ন করছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে বলেন, আমরা তো এতদিন ধরে সুন্দর করে বাংলাদেশটার মধ্যে এই বাক স্বাধীনতার চর্চা করতেছি, ভবিষ্যতে এটা পারবো কিনা। উনি বোঝেই নাই যে আমি কোন জায়গায় আমি জানি না বুঝছে কিনা বুঝছে। আমি তারপরে আমি বলছি যে আপনি তিনি কি করছেন, আপনি পারবেন না। আমি বলছি না আপা, জিনিসটা হলো না মাননীয় প্রধানমন্ত্রী, বিষয়টা হলো নিকট ভবিষ্যতে পারবেন কিনা। আচ্ছা। 3 দিন পরে ঢাকাতে ইলেকশন ছিল, এই যে আনিসুল হক দাঁড়া ছিল এই ইলেকশনের মধ্যে, এবং সেই ইলেকশনটা ম্যানিপুলেট করে আনিসুল হককে জেতানো হবে, খবরের কাগজে টেলিভিশনে ম্যানিপুলেট করা হবে, সেই খবর আমার কাছে ছিল বলে আই আস্ক দিস কোশ্চেন ইন ফ্রন্ট। এবং উনি অসংখ্য মিনিট ধরে আমাকে বলছে, এক পর্যায়ে গিয়ে উনি বলছে আপনি যে পেঁচিয়ে পেঁচিয়ে আমার লোকদের ধরে প্রশ্ন করেন সেটাও কিন্তু আমি দেখি। তারপরে উনি বলছে কি বলছে সেইটার মানে বাদ দেন, আমি কনসিকুয়েন্সটা বলি। 2015 সালের মাঝামাঝি সময় কবে জানি হইলো ইলেকশনটা, এরপর থেকে 2019 সালে, হ্যাঁ 2015 এই মেয়র ইলেকশন, 2019 সালের এই পুরোটা সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে কোনো রকম কোনো মানে কোনো দাওয়াত, কোনো নিবন্ধন, কোনো আমন্ত্রণ কিচ্ছু দেওয়া হয় না। সেই প্রশ্ন এবং সেই উত্তর একদম আমার মনে আসে। না ওই প্রশ্ন উত্তর দিয়েও এখন বলে যে ওইখানেও তেল দেওয়া হচ্ছে, যখন যেটা সুবিধা হয় সেটা আমি আপনি বলি। আমি শেষ কথা বলি, আপনার অন্য প্রসঙ্গে আপনি যাইতে পারবেন। আমি শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাইলাম এই 2 মাস আগে এসে, আমি বললাম যে শেখ হাসিনার ইন্টারভিউ নিতে হবে, এটা একটা তো আকাঙ্ক্ষিত ইন্টারভিউ, পৃথিবীর মানুষ সব মনে হয় আকাশতে পড়লো শেখ হাসিনার ইন্টারভিউ নেবে, শেখ হাসিনার ইন্টারভিউ নেবে, শেখ হাসিনার ইন্টারভিউ নিলে শেখ হাসিনা। আর হইলো আমি যাদের ইন্টারভিউ নিতে চাই তারা যেমন হলো ইলেকশনের আগে জামায়াতের এক নেতার ইন্টারভিউ নিতে চাইলে, জামায়াতের এক নেতা না, জামায়াতের যে প্রধান নেতা ছিলেন গোলাম আজমের ছেলে, উনি আমাকে ইন্টারভিউ দিবেন এটা বললেন। জামায়াতের পেজ থেকে এরকম হইলো সারি সারি বলা হইলো খালেদ মহিউদ্দিনকে ইন্টারভিউ দিয়েন না, দিলে এটা হচ্ছে একটা ট্র্যাপ এবং আপনার এখানে ভোট কমে যাবে জামাত ইসলামের। উনাকে ইন্টারভিউ দিলে ওটা ওনাকে ফেভার করা, আর উনাকে ইন্টারভিউ দিলে এটা হইলো ওনার জন্য ট্র্যাপ হয়। এটা একটা আনফরচুনেট বিষয় বাংলাদেশের সাংবাদিকতার জন্য। আপনি কারো বন্ধু হইতে পারবেন না, আচ্ছা সাংবাদিক আপনার বন্ধু হওয়া এটা কঠিন ব্যাপার মনে হয়। এই প্রশ্নটার মানে সিকোয়েন্সটা হইলো যে বাংলাদেশে যেহেতু বিএনপিও একটা বড় মেজরিটি নিয়ে তারা পাওয়ারে আসছে, বাংলাদেশে কি নিকট ভবিষ্যতে খালেদ ভাই যে প্রশ্নটা শেখ হাসিনাকে করেছিলেন এইরকম কোনো হওয়ার সম্ভাবনা আপনি কি দেখেন? এই অবস্থাটা তৈরি করেন নেতার আশেপাশের লোকেরা, সাধারণত নেতা করেন না। কারণ ওই নেতার এই প্রশ্নগুলি করার পরে নেতার কানের কাছে গিয়ে তারা বলে এই প্রশ্নটা করার কারণে কিন্তু এইটা হয়েছে, ও আপনার ভালো চায় না, আপনার মঙ্গল চায় না, ওকে আপনি কথা বলবেন না। কারণ সাধারণত সাংবাদিকরা কি করেন জানেন, সাংবাদিকরা দুর্নীতি উন্মোচন করেন, অপকৌশল উন্মোচন করেন। এখন এইগুলি কারা করে? আশেপাশের লোকগুলি বেশি করে। ফলে এরা নিজেদেরকে বাঁচানোর জন্য ধীরে ধীরে অনুসন্ধানী সাংবাদিক কিংবা সাহসী সাংবাদিকদেরকে নেতার শত্রু বানিয়ে দেয়। আপনি কিন্তু ওনার কাছে ইন্টারভিউ দিবেন না, আরে তার কাছে ইন্টারভিউ দিলেই বরং নেতার যে মানে সততা নিষ্ঠা সেটা প্রমাণ করা অনেক ইজিয়ার। আপনি যদি একটা ভালো পরীক্ষকের কাছে আপনার থিসিসটা ডিফেন্ড করেন তাইলে আপনার পিএইচডিটা শক্তিশালী। কিন্তু এরা কি করে, এরা নিজেদের পালা পোষা লোকজনের কাছে ইন্টারভিউ দিতে শুরু করে এবং তাদেরকে আবার ক্ষমতা পেলে পুরস্কৃতও করে। এবং এই প্রক্রিয়াটা বাংলাদেশের পুরনো রাজনীতি। আমার ধারণা যে আমরা ভবিষ্যতে যখন এই ইন্টারভিউগুলি হতে দেখব, বা যদি কোনো ইন্টারভিউ আমাদের ভবিষ্যতের নেতৃবৃন্দ দেন, তাহলে তাদের ইন্টারভিউ দেওয়ার প্রক্রিয়া এবং প্রশ্নের ধরন দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে এই ঘটনাটা কি পুনরাবৃত্তি হচ্ছে নাকি নতুন যুগ ফিরে এসেছে। আপনি যদি বিদেশে তাকান তাহলে দেখবেন যে ক্রিস্টিয়ান আমানপুর ইন্টারভিউ করেন এবং সেই ইন্টারভিউতে কিন্তু সবাই ফেস করে। এমনকি আমাদের এই প্রধান উপদেষ্টারও কিন্তু একই প্রবণতা ছিল। উনি বিদেশে গেলে খুলে ইন্টারভিউ দেন, দেশি লোক দেখলে পরে ওনার 2-1 ছাড়া বাকিদেরকে ভালো লাগে না। সেই 2-1 কারা? যারা একসময় গ্রামীণ ব্যাংকের অফিসে যেতেন, ওনাকে গিয়ে নানান ধরনের প্রশংসা করতেন, ওনার সঙ্গে সঙ্গে বান্দরবান, পার্বত্য চট্টগ্রাম গিয়ে তার ক্ষুদ্র ঋণ কর্মসূচি দেখেছেন, তাদেরকে উনি ভালোবাসেন। যাদেরকে উনি আগের থেকে চিনেন তাদেরকে উনি ভালোবাসেন। এবং এই ভালোবাসা থেকে কিন্তু ওই প্রেস উইংটা উনি তৈরি করেছিলেন। এই প্রেস উইংকে উনি সব উপযুক্ত লোকজনকে চাকরি দিয়েছেন, দিলে এই অবস্থা হয়, তাই না? প্রেস উইংয়ের ভদ্রলোক বলে যে এটা মব না, এটা প্রেশার গ্রুপ। যখন এই মব ওনাদের ভালো লাগে তখন এটা প্রেশার গ্রুপ, আর যখন এই মব ওনাদেরকে উল্টাপাল্টা কথা বলে তখন ওইটা হয়ে যায় মব, তখন হয়ে যায় ওইটা অন্যায়। এই যে ফলস ইনফরমেশনের কথা বললেন, এই ফলস ইনফরমেশন যারা ছড়িয়েছে তারা ওনাদের প্রিয় লোক। তারা জীবনে কোনো একদিন বলেছেন যে এই ফলস ইনফরমেশনগুলো ছড়ানো ঠিক না। আনিস আলমগীর, আমি এবং মাসুদ কামাল আমরা বন্ধু মানুষ, একসাথে খাই দাই, মাঝে মাঝে আড্ডা দেই। বন্ধুত্বের মধ্যে তো রাজনীতি থাকে না। তো খাওয়া দাওয়া পরে দই খেয়েছি, দই খেয়ে বসে
আনিস আলমগীর কিছু খেলে একটা ছবি দেয়। এই যে নেহারির প্রশ্ন কেন উঠলো, উনি কিন্তু প্রত্যেকদিন এইটা একটু নিষ্ঠুর হয়েছে। আসেন আমি আসবো ওই প্রসঙ্গে আসবো। এটা সামনে একজন নারীকে বসিয়ে দেওয়া হলো এআই দিয়ে, বসিয়ে বলল এই 4 জন মিলে এখানে দই খাচ্ছে। আচ্ছা, তারপরে এটা নিয়ে ভয়াবহ শুরু হলো, এটা নিয়ে কথাবার্তা বলা, এই ছড়ানো। ছবি বসানোর, আচ্ছা, হ্যাঁ, এটা তো বসানো। তো এবং আপনি দেখবেন যে আনিস আলমগীরের নামে যে মামলাটা করা হয়েছিল, সেই মামলার মধ্যে ওই নারী একজন মানে অভিযুক্ত। আচ্ছা, হ্যাঁ, তো তাহলে এই জিনিসগুলো আপনার কাছে মনে হয় না এগুলো কি কাকতালীয়? এগুলো কাকতালীয় না। এবং আনিস আলমগীরকে ডিবি অফিসে নেওয়ার সাথে সাথে ছবি আসলো ওই 3 জনের ছবি একসাথে দিয়ে, যে রইল বাকি 2, তাই না? হ্যাঁ, তাহলে এগুলা কি উদ্দেশ্যমূলক না? এগুলো উদ্দেশ্যমূলক, এবং এইরকম উদ্দেশ্যমূলক কাণ্ড কারখানা হয়েছে এই অতীতের সরকারের আমলে, এবং এই সরকার এখনো অতীত হয় নাই। কিন্তু আমি আপনাকে আরেকটা মজার জিনিস বলি, রমজানের কয়দিন বাকি? 3 দিন। হ্যাঁ, তাহলে রমজানের শুভেচ্ছা আমাদের প্রধান উপদেষ্টা দিয়ে তারপরে বিদায় নিচ্ছেন। কিন্তু উনি তো ভুলে গিয়েছেন, উনি রোহিঙ্গাদের একটা ফলস ইনফরমেশন দিয়েছিলেন যে ঈদের মধ্যে, আগামী ঈদে উনি জাতিসংঘের মহাসচিব আবার রোজা রাখবে, তারপরে আবার উনি গিয়ে ঈদের জামাত পড়বে। তাহলে এটা উনি ভুলে গেলেন কেন? ওনার তো একসাথে রোহিঙ্গাদেরকে সরি বলা উচিত যে আমি তো তোমাদের জন্য এটা করতে পারলাম না, নাকি উনি যাবেন। শোনেন, ওই বলি না, আমি বললে আইন আর তুমি করলে ফাইন। ফারবি, একটা তুষার ভাইরে আমি একটা কথা বলতে চাই। তুষার ভাই, আমি কিন্তু আনিস ভাই কিন্তু এই যে হাদি গুলি খাইতেছে, মারা যাচ্ছে, এই সময় এই নেহারের ছবিটা দিয়ে এটা করা, এটা একটু পরিহাস করা হয়েছে না? জিনিসটা বলি, এটার পরিহাস করা না, উনি না প্রত্যেকদিন এই কাজটা করে। এটা ওনার একটা অভ্যাস আর কি। উনি এটা বুঝতেই পারে নাই যে এটার সঙ্গে ওইটা জড়িয়ে যাবে। উনি এটা করছিলেন এবং এটা করে গিয়েছেন। এটার জন্য ওনাকে অনেক হাজারবার ট্রল করা যেতে পারে, কিন্তু এটার জন্য কি ওনাকে ধরে নিয়ে গিয়ে বন্দি করে রাখা যেতে পারে? না তো সবাই, হিসাবটা আমি বলি, হিসাবটা হলো যে আপনি যখন একটা জিনিস নিয়ে পরিহাস করতেছেন, একটা করুণ ঘটনা নিয়ে, যেটা আপনি কখনো মানে উনি করুণ ঘটনা নিয়ে পরিহাস না, এটা যদি পারসেপশন যদি এরকম হয় যে ওই দিনে আমি একটা নেহারি আরো কিছু ঝামেলা আছে। কিছু পোস্ট উনি করতেন যে উনি খায় দেয়, তারপর এটা একটা টাইমে পোস্ট হয়ে যাবে, দিয়ে বসে থাকে। উই অ্যাকচুয়ালি ডোন্ট নো যে কোনটা ওর ঘটেছে আসলে। উনি এটা দিয়ে বসে থাকতো যে ঠিক আছে, এটা রাত 8টার সময়, ফেসবুক বলছে এটা রাত 8টার সময় পোস্ট দিলে বেশি লোক দেখবে। হ্যাঁ, কিন্তু এই ভদ্রলোককে আমি অনেকদিন ধরে চিনি, তো আরটিভিতে ছিলেন, আমরা যখন রোড টু ডেমোক্রেসি করতাম তখন উনি ওইখানকার হেড অফ নিউজ ছিলেন। এই ভদ্রলোক খেতে পছন্দ করে এবং লোকজনকে ডেকে নিয়ে খায়। এখন ফেসবুকের আচরণের জন্য একজন ব্যক্তি তো একটা ভুয়া মামলায় কারারুদ্ধ হতে পারে না। হ্যাঁ, এবং এই ভুয়া মামলার শিকার তো বহু লোক হয়েছেন, এবং এই কাজগুলি হয়েছে। আমাদের যে মূল জায়গাটা বলার, সেটা হচ্ছে যখন একটি পক্ষ বলছে যে, যেমন খালিদ মহিউদ্দিনকে ট্রল করা হচ্ছে, যখন একটি পক্ষ বলছে খালিদ মহিউদ্দিন কি ভয় পাবে কেন, তাহলে কি ভয়ের সংস্কৃতি আছে নাকি, উনি তাহলে নতজানু হয়ে গেল। কিন্তু আমি তো ওনাদের দলের অন্তত একাধিক ব্যক্তির ফেসবুকে সরাসরি সাংবাদিকদেরকে হুমকি দেওয়ার বক্তৃতা আছে। ওনাদের দলের একাধিক নেতার টিভি চ্যানেলের মধ্যে ঢুকে পড়ে লোকজনের চাকরি খাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ আছে। তাহলে লোকে খালি ওনাদেরকেই ভয় পাবে, আর কাউকে ভয় পেতে পারবে না নাকি? ঘটনাটা কি এইরকম? কিন্তু আমার কথা হইলো যে যদি অভয় দেন, এটা হচ্ছে একটা বাগধারা। আমি তো এটা বাংলায় যে একটা বাংলা যদি করো, প্লিজ শব্দটা অর্থ অনুগ্রহপূর্বক, কিন্তু আপনি নিজে ভয় দেখাতে পারবেন, কিন্তু আরেকজন যদি একটা বাগধারা ব্যবহার করে, আমার নিজেরটা বলি, হাদি এবং আমি, শরীফ ওসমান হাদি এবং আমি খুবই, আমাদের কিন্তু মজার সম্পর্ক ছিল। আমরা একসাথে বসে অনুষ্ঠানের পরে আমরা হাসি তামাশা করতাম। হ্যাঁ, এবং তার সঙ্গে আমার একটা ছোট ভাই, বড় ভাই বা গুরুজন ছোটজন, এরকম একটা সম্পর্ক হয়েছিল। ছেলেটা খুব হাসি খুশি, এবং একটা হইচই করে বের হয়ে এসে আবার ওইটা বলে, কেমন বলছি ভাই, হ্যাঁ, এরকম জিজ্ঞেস করে। তো ওই অনুষ্ঠানের মধ্যে শরীফ ওসমান হাদি আমাকে বলছে, আপনি অনেক কিছু বলতে পারেন, আপনি ভালো বিতার্কিক, আমি তো আপনার হাঁটুর বয়স। একটু পরে সে খুব জোরালো তর্ক করছে। তখন আমি আবার ওই জিনিসটা ওর মতো করে বলেছিলাম যে আমি তোমার সাথে কি তর্ক করবো, আমি আপনার সাথে কি তর্ক করবো, আপনি তো আমার হাঁটুর বয়স। কারণ ও আমাকে বলেছে যে সে আমার হাঁটুর বয়স। এরা কি করলো, আমার ওই শরীফ ওসমান হাদির ওই অংশটা কাটলো, কেটে বাদ দিয়ে আমি নাকি তাকে বিদ্রুপ করেছি হাঁটুর বয়স। এই যে কাণ্ডগুলি হয়, এগুলা ফলস ইনফরমেশন না? এগুলা কি একজন মানুষকে আক্রমণ করার জন্য ইচ্ছাকৃতভাবে তৈরি করা বিষয় নয়? এইটা একটা আছে, আর এইটা মিডিয়াতে ভাই খুব কমন ব্যাপার হয়ে গেছে না? মিডিয়াতে যদি এখন ওই যে নতুন করে ফটো কার্ড, এই যে কালকেই আসিফ সালেহ লিখেছেন যে
এটা তো আমার প্রতিবাদ জানানোর কোনো উপায় নাই যে যখন এটা ছড়াই দিচ্ছে মিডিয়া হাউস নিজে ছড়াই দিচ্ছে। আচ্ছা আমি একটু আমার কথা বলি। জি। আমরা একদম শেষের দিকে ভাই। ও শেষের দিকে হইলে আপনি তাড়াতাড়ি করে 30 সেকেন্ড, হ্যাঁ। 30 সেকেন্ড তাহলে তো 30 সেকেন্ডের মধ্যে এক সপ্তাহের মধ্যে 237টা ভুয়া ভিডিও আমাকে টেবার কাছে 237টা। গতকাল আমি ওইখানে যাওয়ার পরে যেসব চেয়ারে সামনের দিকে যেসব চেয়ারের মধ্যে সাংবাদিকরা বসার কথা সেখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বসেছিলেন। তো বিএনপির সিনিয়র নেতৃত্ব বসে থাকার কারণে আমি উনারা অনেক বয়স হয়েছে, উনি আমাদের চেয়ারে বসে থাকলো, আমি উনাদের পিছনে চুপ করে দাঁড়াইছিলাম। সালাউদ্দিন সাহেব এটার মধ্যে এটা করলো কি, উনি এটার মধ্যে খুবই অস্বস্তিতে পড়ছে। উনি এটার সামনে দিয়ে খুবই বারবার ওনাদের বলতে চেষ্টা করতেছিল যে আপনারা উঠে একটু দাঁড়ান বা পিছনে ওই সাইডে যার সাংবাদিকদের বসেন, কিন্তু ওনারা তো অনেক বয়স হচ্ছে, ওনারা উঠতেছিলেন না এখানে। সালাউদ্দিন সাহেব ফাইনালি যেটা করছে হলো উনি বলছেন যে আসেন আমি শেয়ার করে বসি। এখন আমি শেয়ার করে বসতে চাইতেছিলাম, বাট শেয়ার করে বসে আমি অনেক অস্বস্তিতে ছিলাম। এইটার মধ্যে আমি একবার মাথা হাত দিতেছি, হাসতেছি। এইটা ক্যামেরা দিয়ে ছবি তুলে এইটাকে রিপোর্ট করার মানে কি ভাই? আপনি টেলিভিশনে মানে টেলিভিশনে বা কোনো একটা সোশ্যাল মিডিয়া, আপনার প্রিয় সোশ্যাল মিডিয়া, কোনো কিছুর মধ্যে একটা তো আপনি আমার জিজ্ঞেস করছেন যে আমি আপনার নিয়ে একটা এটা করতেছি। আচ্ছা, মানে এটা কোন সাংবাদিকতার পর্যায়ের মধ্যে এটার মধ্যে গিয়ে পড়লো? হ্যাঁ, আমাদের সময় একদম শেষের দিকে। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে শেষ করতে হচ্ছে। আগামীকাল ঠিক এই সময় অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে।